সুধীমণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে বেশ কিছু কাজ করছি, বিভিন্ন চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি যে অ্যান্টিবায়োটিকের সুবিধা অসুবিধা এবং অ্যাবিউজ নিয়ে। এবং এটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অ্যান্টিবায়োটিক বাংলাদেশে প্রচুর পরিমাণে অ্যাবিউজ হয় এবং এটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনার জন্য আমরা এসেছি মৌলভীবাজারের শমশেরনগরে একটি টি গার্ডেনে। এখানে আমাদের সাথে আছেন ডক্টর আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এই প্রত্যন্ত অঞ্চলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে তার সাথে আমরা আলাপ করব। প্রথমেই আমরা ডাক্তার আমিনুল ইসলামের কাছে জানতে চাইব আসলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কেমন হওয়া উচিত। ধন্যবাদ জনাব ইব্রাহিম খলিল ভুঁইয়া সাহেব। আসসালামু আলাইকুম এবং গুড আফটারনুন। যে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আমাদের বাংলাদেশে অনেকগুলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই অ্যান্টিবায়োটিক ব্যবহার যদি আমরা এখন থেকে সীমিত আকার এবং প্রয়োজন বোধে না করি, তাহলে ভবিষ্যতে আমাদের চিকিৎসা ব্যবস্থা চালু রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। যেমন এখনই অনেকগুলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। কী কারণে রেজিস্ট্যান্ট হয়ে গেছে এগুলি নিয়ে আমরা হয়তো একটু আলোচনা আজকে করতে পারি। এগুলি সাধারণ মানুষের সবারই জানার প্রয়োজন যে কী জন্যে অ্যান্টিবায়োটিকগুলি রেজিস্ট্যান্ট হচ্ছে এবং অ্যান্টিবায়োটিকের কাজই বা কী। এই যে আমরা একটু বিশদ আলোচনা করলে আমরা সবাই বুঝতে পারবো যে অ্যান্টিবায়োটিক আমরা কীভাবে ব্যবহার করব। আমি যদি প্রথমেই বলি যে অ্যান্টিবায়োটিক আমরা কী কারণে ব্যবহার করি। আমাদের দেশে বা সারা পৃথিবীতেই ইনফেকশন হয়, ভাইরাস ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া জনিত কারণে ইনফেকশন হয়, ফাঙ্গাস ইনফেকশন হয়। আমরা যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলি হয়, সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলির জন্যই আমরা অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করি এবং একটা নির্দিষ্ট ডোজ, নির্দিষ্ট দিন পর্যন্ত আমরা এটা ব্যবহার করি। এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে একটা কোন অসুখের জন্য আপনি কোন অ্যান্টিবায়োটিক দেবেন। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমাদের চিকিৎসা ব্যবস্থায় একটা সিস্টেম চলে আসছে যে আপনার কালচার এবং সেনসিটিভিটি। আপনি যদি লাঙে ইনফেকশন হয় বা ব্লাডে ইনফেকশন হয়, আপনি ব্লাড কালচার করতে পারেন। কফ আপনি কালচার করতে পারেন। কালচার করলে কালচার এবং সেনসিটিভিটি আসলে আপনি অ্যাকর্ডিংলি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। আপনি এমন একটা অ্যান্টিবায়োটিক, আমার যেমন আপনার সর্দি জ্বর হলো বা লাঙে ইনফেকশন হলো, আপনি একটা অ্যান্টিবায়োটিক শুরু করলেন, পরবর্তীতে দেখা গেল সেটা রেজিস্ট্যান্ট হয়ে আসে। সুতরাং এতে আপনার ওই অ্যান্টিবায়োটিকে আপনার কিন্তু কোনো কাজ হবে না। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি কোন অসুখের জন্য কোন অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, এটা ইম্পর্ট্যান্ট। আরেকটা হলো কেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়, এই ব্যাপারটাও আমরা একটু আলোচনা করতে পারি। ধরেন একটা ইনফেকশন হলো, অ্যান্টিবায়োটিক আমি দিলাম, একটা নির্দিষ্ট ডোজে দিলাম। ধরেন আপনার লাঙে একটা পেশেন্ট আমার কাছে আসলো, তার লাং ইনফেকশন নিয়ে, নিউমোনিয়া হয়েছে অথবা এআরআই হয়েছে। আমরা তাকে ধরে নিই মোটামুটি 7 দিন যদি অ্যান্টিবায়োটিক খায় তাহলে সে কিউর হয়ে যাবে। এখন সে অ্যান্টিবায়োটিক শুরু করার পরে দেখা গেল 3 দিন বা 4 দিন সে অ্যান্টিবায়োটিক খেয়ে সে সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে দেখা গেল যে সে মনে করলো যে আমি তো সুস্থ হয়ে গেছি, আর মনে হয় খাওয়ার প্রয়োজন নাই। কিন্তু তার শরীরের যে ব্যাকটেরিয়া হয়তো তখনও পুরোপুরি শেষ হয়নি। তখন যদি সে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেয় তাহলে সে পরবর্তীতে এই ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এছাড়া আর কি কি কারণে এটা হচ্ছে, মানে আরো কিভাবে রেজিস্ট্যান্স হচ্ছে? আরেকটা হলো যে বাংলাদেশে যেমন কুয়াক ডাক্তাররা আছে, যারা এরা যে অ্যান্টিবায়োটিক, যেমন গ্রামে যারা এই যে কুয়াক ডাক্তাররা বলি আমরা, পল্লী চিকিৎসক, এরা যে কোনো ওষুধের জন্য এরা আসলে একটা পেশেন্টকে জ্বর হইলো, ভাইরাস জ্বর হলো, তার 1 দিন বা 2 দিন 1টা 2টা 3টা অ্যান্টিবায়োটিক ওরা খাওয়াই দেয়। তখন এটা কোনো ডোজও মেনটেন করা হয় না এবং এটা আপনার এই টাইমও মেনটেন করা হয় না, যার জন্য দেখা যায় ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ অ্যান্টিবায়োটিক আমরা যেটাকে বলি। মানে ওটা ব্যাকটেরিয়াল ইনফেকশন না ভাইরাস ইনফেকশনই আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, এটা কোনো কাজে লাগছে না। প্রতিনিয়ত খাওয়ার ফলে এইভাবে এটা কার্যকারিতা কমে যাচ্ছে এবং সেটা রেজিস্ট্যান্ট হয়ে যায়।
এক সময় যদি তার মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে হুম। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজ হয়, তখন সে ওই ব্যাকটেরিয়াগুলি ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে সে মিউটেশন করে সে নিজে প্রতিরোধ করে ফেলে, তখন আর ওই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করে না। আচ্ছা, এই যে কাজ করছে না, হ্যাঁ, তো এটা কি শুধু এই খাওয়ার ক্ষেত্রে না, আরো অনেক ক্ষেত্রে আছে? আমি যদি আপনাকে ফার্মের কথা বলি, বিভিন্ন গরুর ফার্ম, মুরগির ফার্ম বলেন, এরপরে বাসায় আমরা বিভিন্ন ধরনের ফিনাইল ইউজ করছি, এগুলা কি রেজিস্টার? ফিনাইলের ব্যাপারটা আমি জানি না, বাট যেসব ওই যে ডেইরি ফার্ম, পোলট্রি ফার্মগুলিতে যে অ্যান্টিবায়োটিক ইউজ হয়, ওইগুলি ইউজ হওয়ার পরে এই অ্যান্টিবায়োটিকগুলি পরবর্তীতে আমরা তো খাচ্ছি, যেমন ডেইরি ফার্মের দুধ খাচ্ছি, পোলট্রি ফার্মের যে আপনাদের মুরগি সেটাও তো আমরা খাচ্ছি। দেখা যাচ্ছে যে ওইখানে যারা অ্যান্টিবায়োটিক ইউজ করে ওই অ্যান্টিবায়োটিকটা অনেক সময় আপনার রেজিস্ট্যান্ট হয়ে মানে যায়। যদি উইথড্রল পিরিয়ডের আগে বাজারে ছেড়ে দেয়, বাজারে পরে ছেড়ে দেয়। ছাড়া উচিত। জি 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 আচ্ছা, জি, এটা তো ঠিক তাই। লাগে, চিকিৎসার হ্যাঁ জন্য লাগে। হ্যাঁ, জি লাগেই। তো তো এতে কি হচ্ছে এখন, হিউম্যান বডিতে কি কি প্রতিক্রিয়া আমাদের জন্য এই যে অপেক্ষা করছে? প্রথম জিনিস হলো যে আমরা এই যে অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। আপনি দেখেন এখন আমরা 4th জেনারেশন সেফালোস্পোরিন চলছে, এখন 4th জেনারেশন সেফালোস্পোরিনটাও দেখা যাচ্ছে এইটাও রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কাজ করছে না। কাজ করছে না। তাহলে এখন আমরা চিকিৎসা তো একটা লেভেলে দিতে হবে। ধরেন এটা তো আমাদের জন্য খুবই অ্যালার্মিং, এবং এটার জন্য তো পরবর্তীতে আমাদের অনেক সাফারিং আছে। এই জন্য এখন থেকে যদি সরকারিভাবে এবং প্রাইভেটলি, মানে চিকিৎসকদের সহায়তায় এখনই যদি আমরা এই অ্যান্টিবায়োটিক ইউজের ব্যাপারে আমরা প্রপার ইউজ অফ অ্যান্টিবায়োটিক যদি আমরা না করি, তাহলে এটা আমাদের ভবিষ্যতের এটা খুবই একটা অন্ধকার। কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? একটা হলো যে আমরা যেমন দুই চারটা যদি বলতেন। একটা যদি বলি, যেমন আমার সর্দি জ্বর হলো ভাইরাস জ্বর হলে আমরা সবাই কিন্তু ডাক্তাররা জানি যে এটা অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। অনেকেই করে কি ওই আপনার প্রিভেনশনের জন্য অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, বা অনেক এই সময় আছে ব্যাপারটায়- যে ইউরিন একটু জ্বালাপোড়া করলেই দিয়ে দেয়। হ্যাঁ, এই ব্যাপারটা আমি বলবো যে একটু সময় নিয়ে ইউরিনটা কালচার করে আপনি যদি প্রপার অ্যান্টিবায়োটিকটা দেন, তাহলে রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আরেকটা হলো প্রপার ডোজে দিতে হবে এবং প্রপার টাইম, যেমন ব্যাকটেরিয়া তার জন্য পুরো ইনফেকশন শেষ হয়। আচ্ছা, শেষ না হইলেও কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওইটা আবার ওই ড্রাগস আর কাজ করতেছে না তার। এটা খুব ইম্পর্টেন্ট। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আমরা যদি বন্ধ করতে চাই, প্রথম জিনিস হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ অ্যান্টিবায়োটিক, এটা আগে স্টপ করতে হবে। আর কি কি পদক্ষেপ আছে? ধরেন সামাজিক পদক্ষেপ যদি কিছু বলেন, বা আপনার সরকারি পদক্ষেপ বলেন, অথবা সচেতনতা বৃদ্ধি, এগুলার সচেতনতার সম্পর্কে যদি কিছু ব্যাপারে বলতেন। আমি বলবো, পেশেন্টের সচেতনতার ব্যাপারে বলবো যে আপনারা হঠাৎ করে সর্দি কাশি হইলেই বাজারে যে হঠাৎ করে একটা বা দুইটা তিনটা অ্যান্টিবায়োটিক আপনারা এইভাবে খাবেন না। প্রপার ডাক্তারের পরামর্শ নিয়ে, এটা সবাইকে আমি বলবো যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা অ্যাপ্রোপ্রিয়েট ডোজ এবং অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আপনারা অ্যান্টিবায়োটিক সবাই ব্যবহার করুন। তাইলে আমরা এখানে ড্রাগ রেজিস্ট্যান্ট সম্বন্ধে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় আছে, আমরা প্রায় দেখি বাচ্চাদের যখন ওষুধ ডক্টররা লিখে দেয়, একটা সাসপেনশন দিল, যারা নাকি গিলে খেতে পারে না, তো সাসপেনশন দিলে সাসপেনশনটা তৈরি করতে হয়। তৈরি করার প্রক্রিয়া আছে, 12 চামচ পানি অথবা 6 চামচ পানি, হ্যাঁ। এরপরে আবার এটা ঝাঁকানোর বিষয় আছে, কতদিন খাওয়ানো যাবে, এই বিষয়গুলো কি ইম্পর্টেন্ট? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি একটু বলেন, একটু আমি এই দর্শকদের ব্যাপারটা আমি বোঝার এই জন্য। কথা বলতে চাই যে একটা বাচ্চা 4 বছর বা 5 বছরের বাচ্চা অ্যান্টিবায়োটিক্স আমরা প্রেসক্রাইব করলাম, ওইটা তার কত মাত্রায় অ্যান্টিবায়োটিক লাগবে এটা আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। যেমন একটা বাচ্চার যদি সিপ্রোফ্লক্সাসিন একটা ডোজে লাগে, সেটা কম দিলেও তার কার্যকরী হবে না, বেশি দিলেও সেটা কার্যকরী হবে। আমরা বলি প্রপার ডোজে তাকে দিতে হবে, এবং প্রপার ডোজটা আমরা যদি তাকে এনশিওর করতে চাই, তাইলে ওই যে আমাদের যে সাসপেনশনটা দিয়ে পানি দিয়ে যে গুলবে, সেটাও কতটুকু পানি দিয়ে গুলবে এখানে ইন্ডিকেশন অনুযায়ী তাকে এবং করতে ওই হবে। পরিমাণে দিতে হবে। হ্যাঁ, নাইলে ওই আপনার এই 125 মিলিগ্রাম আপনি পাবেন না। তো ওইটার হয়তো সাথে তো কম আরো পাবেন। আছে যে জি। কতদিন খাওয়ানো হ্যাঁ হবে। হ্যাঁ, এটা আমরা অ্যান্টিবায়োটিক বলি যে একটা অ্যান্টিবায়োটিক আপনি যখন ভেঙে ফেলবেন, এটা 14 দিনের পরে আর এটা কার্যকারিতা না খাওয়াটাই বেটার। এবং টেম্পারেচারেরও বিষয় একটা ওই আছে। যে নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হবে,
আচ্ছা, আর সামাজিক কি আন্দোলন করা যায় অ্যান্টিবায়োটিকের বিষয়ে, কি সচেতনতা করা যায়? সচেতন করতে হবে মানুষকে, তাহলে ডাক্তারের সবাইকে। বিষয়টা তো বললেন, হ্যাঁ, সাধারণ মানুষ এটা হলো কি, আমরা এইভাবে বলতে পারি যে সবাইকে এই ব্যাপারে সচেতন হইতে হবে যে অ্যান্টিবায়োটিক ইউজের ব্যাপারে ডাক্তারের প্রেসক্রিপশনটা আপনারা ফলো করতে হবে 100%। প্লাস মানে যত্রতত্র অ্যান্টিবায়োটিক, একটা ফার্মেসিতে গেলাম, বললাম যে আমাকে জ্বর হয়েছে, একটা প্যারাসিটামল দেন, একটা প্যারাসিটামলের সাথে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে, এগুলি হয় বাংলাদেশে, দিয়ে দিলে এইটা আপনারা কখনোই করবেন না। এটা যদি আমরা ইনপ্রপার ইউজ যদি না করি, তাহলে আস্তে আস্তে এটা আমাদের রেজিস্ট্যান্ট ব্যাপারটা কমে যাবে আর কি। আর কিছু কিছু স্পেসিফিক ডিজিজ আছে, যেমন টিউবারকুলোসিস। আপনি জানেন টিউবারকুলোসিস এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, কিন্তু এটা লম্বা সময় চিকিৎসা লাগে। ইনফেকশন যদি হয় কারণে, লাঙে হোক বা অন্য জায়গায় হোক, এটা লম্বা সময় 6 মাস বা 9 মাস চিকিৎসা লাগে, এবং তার 3টা অথবা 4টা অ্যান্টিবায়োটিক লাগে। এটা একটু আলাদা জিনিস, এটা লম্বা সময় লাগবে। ওই অ্যান্টিবায়োটিকটাও টিউবারকুলোসিসের ট্রিটমেন্টের ব্যাপারে রেগুলার আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাইলে পরবর্তীতে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বা এমডিআর ওই দিকে চলে যায়, যেটা পরবর্তীতে আর চিকিৎসাই থাকে না। এই ব্যাপারটা আমি একটু অ্যাড করলাম আর কি। আপামর জনসাধারণের কাছে আপনার কি বিশেষ বাণী থাকবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে? অ্যান্টিবায়োটিক ব্যাপারে ইউজের ব্যাপারে আমার সাধারণ মানুষের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই যত্রতত্র কোয়াক ডাক্তারের মাধ্যমে আপনারা কখনোই অ্যান্টিবায়োটিক খাবেন না। আপনারা যখন প্রয়োজন হবে রেজিস্টার্ড ফিজিশিয়ানের অ্যাডভাইস অনুযায়ী প্রপার ডোজ এবং প্রপার টাইম আপনারা অ্যান্টিবায়োটিক খাবেন, তাইলে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট থেকে আমরা বের হয়ে আসতে পারবো। ধন্যবাদ। সুধী মণ্ডলী, আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহারে অনেক সচেতন হতে হবে। আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। যে কোনো পাড়ার ক্লাব, এনজিও, সামাজিক সাহিত্যিক প্রতিষ্ঠান, বিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজ, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের সচেতনতা বৃদ্ধি করা উচিত এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করা উচিত। শুধু তাই নয়, যারা মেডিকেটেড প্রোডাক্ট মার্কেটিং করেন, যারা মেডিকেশন কোম্পানি আছেন, সকলকে অ্যাওয়ারনেসের জন্য ব্যবস্থা নিতে হবে এবং যে কোনো চ্যানেলেই হোক, যে কোনো মিডিয়াতেই হোক, এটা মানুষকে প্রচার করতে হবে এবং অনেক বেশি অনুষ্ঠান করে আমাদের মানুষকে বোঝাতে হবে অ্যান্টিবায়োটিক জীবন যেমন সুন্দর করে, জীবনকে নাশও করে। অতএব আমরা জীবন সুন্দর চাই, নাশ করতে চাই না। আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডাক্তার আমিনুল ইসলামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।